আজকে আমরা আলোচনা করছি প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার ৭ এবং এটি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের মডেল পেপার। তো ৭ নম্বর মডেল পেপারের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটি হলো, সুদূর প্রাচ্যে কোন অঞ্চলকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল, অর্থাৎ কোন দেশকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই বিস্তারিত বা বেড়ে গিয়েছিল। সেটি উত্তর এখানে হবে যে জাপান। জাপানকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই বিস্তারিত বা সম্প্রসারিত হয়েছিল। এরপরে যে প্রশ্নটা রয়েছে যে ঠান্ডা লড়াইয়ের উৎস সম্পর্কিত ঐতিহ্যবাহী ধারণার জনক কে ছিলেন, মানে পুরনো যে ধারণা দিয়েছিল ঐতিহ্যবাহী, তার জনক ছিলেন জর্জ কেন্নান। এর পরের প্রশ্ন রয়েছে, বিশ্ব রাজনীতির দ্বিমেরুকেন্দ্রিক প্রবণতাকে শিথিল এবং কঠোর দ্বিমেরুকেন্দ্রিকতা বলে চিহ্নিত কে করেছেন। এই কথাটি বলেছেন বা চিহ্নিত করেছে এটা হচ্ছে কৌলম্বিস ও উলফে। এর পরের প্রশ্ন রয়েছে, স্টেটমেন্ট দেওয়া আছে, প্রথমটা বিবৃতি এবং সেকেন্ডটা হলো কারণ। প্রথম বিবৃতিতে বলা আছে, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে 1955 সালের 14ই মে ওয়ারশ চুক্তি সম্পাদিত হয়। ওয়ারশ চুক্তি এখানে বলতে ওয়ারশো প্যাক্টকে বুঝিয়েছে। এটি 1955 সালে চুক্তিটা সম্পাদিত হয়েছিল এবং এটি সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বেই হয়েছিল। এরপরে কারণ হিসেবে কি বলছে না, এই চুক্তি ছিল মূলত পশ্চিমী সামরিক জোট ন্যাটোর পাল্টা যৌথ প্রতিরক্ষা জোট। একদমই এই চুক্তিটি পশ্চিমী যে সামরিক জোট ছিল যার নাম ছিল ন্যাটো, যেটি তৈরি হয়েছিল 1949 সালে, এবং এর পাল্টা জোট হিসেবেই সোভিয়েত ইউনিয়ন 1955 সালে ওয়ারশ চুক্তি সম্পাদিত করেছিল। তাহলে এটির উত্তর হবে বি, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য। এ উত্তর হবে, অর্থাৎ এ এবং আর উভয়ই সত্য এবং আর সঠিকভাবে একে প্রতিষ্ঠা করে। 5 নম্বর দাগে প্রশ্ন রয়েছে যে দ্বিমেরু কেন্দ্রিকতার সমাপ্তি ঘটে যে ঘটনার মাধ্যমে, অর্থাৎ কোন ঘটনার মাধ্যমে দ্বিমেরু কেন্দ্রিকতার সমাপ্তি ঘটে, অর্থাৎ যেই সময় সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং এটি হয়েছিল 1991 সালে। এই সময় সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল 91 সালে এবং দ্বিমেরু কেন্দ্রিকতারও সমাপ্তি ঘটে। সঙ্গে সঙ্গে ঠান্ডা লড়াইয়েরও সমাপ্তি ঘটে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে। 6 নম্বর দাগের প্রশ্ন যে ড্যাশকে কেন্দ্র করে একমেরু কেন্দ্রিক বিশ্বের সূচনা ঘটে, অর্থাৎ কোন দেশকে কেন্দ্র করে একমেরু কেন্দ্রিক বিশ্বের সূচনা ঘটে। এখানে প্রথমে জানতে হবে যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দ্বিমেরু কেন্দ্রিকতা ছিল। একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে একমেরু কেন্দ্রিক বিশ্ব তৈরি হয় এবং এই বিশ্বের প্রধান দেশ ছিল আমেরিকা। এই বিশ্বের অর্থাৎ একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ ছিল কে না, আমেরিকা। এরপরে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বাম দিক এবং ডান দিক অর্থাৎ স্তম্ভ 1 এবং 2 মেলাতে বলেছে। কীরকম না, প্রথমে একটা নাম আছে, প্রথম স্তম্ভে দেশের নাম আছে এবং কোন দেশের নেতারা সেটা এখানে জানতে চাইছে। প্রথমে আমরা জওহরলাল নেহরুকে যদি দেখি তাহলে দেখতে পাবো জওহরলাল নেহরুকে আমরা প্রত্যেকেই চিনি, তো ওটা হবে ভারত, অর্থাৎ 2D, অর্থাৎ 2D। দেখো এখানে রয়েছে 2D অর্থাৎ বি। দেখা যাক এটা উত্তর হয় কিনা। তারপরে দেখো আমরা নাসের জানি মিশর, নাসের মিশর অর্থাৎ 3A, 3A। তারপরে আছে দেখো সুকর্ণ, সুকর্ণ হচ্ছে ইন্দোনেশিয়া অর্থাৎ 1C, 1C। নকুরমা হচ্ছে ঘানা, নক্রুমা, নক্রুমা হচ্ছে ঘানা অর্থাৎ 4B, 4B অর্থাৎ এখানে উত্তর হবে অপশান বি। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি রয়েছে 8 নম্বর প্রশ্ন। বলছে যে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়। অত্যন্ত সহজ প্রশ্ন। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে। এর সঙ্গে মনে রাখবে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয়েছিল 1961 সালে এবং সেটি হয়েছিল বেলগ্রেডে, তাই এটি বেলগ্রেড সম্মেলন। এবং জোট নিরপেক্ষ আন্দোলনের জনক তাহলে কে না, জওহরলাল নেহরু। তারপরে 9 নম্বর দাগের প্রশ্ন। 9 নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে বলছে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালন করা হয়। অত্যন্ত সহজ প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল 1945 সালে। 1945 সালের 24শে অক্টোবর, অর্থাৎ 24শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ এস্টাবলিশড বা প্রতিষ্ঠা হয়েছিল, তাই জন্য 24শে অক্টোবরকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়। 10 নম্বর দাগের প্রশ্ন বলছে যে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক কোনো সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতিটি উল্লেখ রয়েছে কোথায়। এই নীতিটির উল্লেখ মনে রাখবে
2 নম্বর ধারায় রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখবে সম্মিলিত জাতিপুঞ্জের 4টি উদ্দেশ্য এবং 7টি নীতি আছে। 4টি উদ্দেশ্য এবং 7টি নীতি রয়েছে। 11 নম্বর দাগের প্রশ্ন বলছে যে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোটদানের অধিকার রয়েছে কটি করে, অর্থাৎ সাধারণ সভায় প্রত্যেকটি সদস্য রাষ্ট্র কটি করে ভোট দিতে পারবে। মনে রাখবে সাধারণ সভায় 5 জন করে প্রতিনিধি পাঠানো যায়, কিন্তু ভোটদান ক্ষমতা মাত্র একটি। এর পরের প্রশ্ন রয়েছে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে বিভাগ শান্তি বাহিনী প্রেরণ করতে পারে, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের মোট 6টি প্রধান বিভাগ রয়েছে এবং এই 6টি বিভাগের মধ্যে কোন বিভাগটি শান্তি বাহিনী পাঠাতে পারে, অর্থাৎ পিস কিপিং মিশন, সেটা কে পাঠাতে পারে না নিরাপত্তা পরিষদ, কারণ এখানে 5টি স্থায়ী শক্তিশালী রাষ্ট্র রয়েছে তাই। এরপরে 13 নম্বর দাগের প্রশ্ন বলছে যে সম্মিলিত জাতিপুঞ্জের কোষাধ্যক্ষ হিসেবে কাজ করে কে। সম্মিলিত জাতিপুঞ্জের কোষাধ্যক্ষ হিসেবে মহাসচিব কাজ করে। প্রথম মহাসচিব এবং বর্তমান মহাসচিব মনে রাখতে হবে এবং মহাসচিবের কার্যকাল 5 বছর, এটাও মনে রাখতে হবে। এরপরে 14 নম্বর দাগের প্রশ্ন বলছে যে ইউনিসেফ এই কাজের মূল ক্ষেত্রটি হলো, অর্থাৎ ইউনিসেফ কী নিয়ে কাজ করে। ইউনিসেফের যদি আমরা ফুল ফর্ম জানি তাহলে বুঝতে পারবো ইউনিসেফ শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, সুরক্ষা নিয়ে কাজ করে। যদি ইউনেস্কো হতো তাহলে অবশ্যই শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান নিয়ে হতো। যেহেতু ইউনিসেফের কথা বলছে, এটি শিশুদের স্বাস্থ্য, পুষ্টি এবং সুরক্ষা নিয়ে কাজ করে। এর সদর দপ্তর মনে রাখবে যে নিউ ইয়র্ক। এরপরে রয়েছে যে সম্মিলিত জাতিপুঞ্জের একটি বিশেষ সংস্থা হলো এক্স, যা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য রক্ষায় কাজ করে। এক্সের সদর দপ্তর জেনেভায় অবস্থিত। এখানে ক্লু রয়েছে জেনেভায় কার সদর দপ্তর অবস্থিত, জেনেভায় WHO সদর দপ্তর অবস্থিত এবং আরও ক্লু রয়েছে জনস্বাস্থ্য রক্ষায় কাজ করে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর মনে রাখবে 194টি মেম্বার কান্ট্রি রয়েছে। এরপরে 16 নম্বর দাগের প্রশ্ন বলছে যে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, এটাকে IMF বলা হয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত। মনে রাখবে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার এবং বিশ্ব ব্যাংক অর্থাৎ WB ওয়ার্ল্ড ব্যাংক, এর এই দুটিরই সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এরপরে 17 নম্বর দাগের প্রশ্ন বলছে যে অভ্যন্তরীণ নিরাপত্তার উপাদানসমূহের মধ্যে যেটি অন্তর্ভুক্ত, অর্থাৎ এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে, এই উদাহরণগুলোর মধ্যে কোনটি অভ্যন্তরীণ নিরাপত্তার উপাদান সেটি জানতে চাইছে। সামরিক আগ্রাসন, না একটা দেশ আরেকটা দেশের মধ্যে সামরিক আগ্রাসন করতে পারে, এটা অভ্যন্তরীণ নয়, বাহ্যিক নিরাপত্তার উপাদান। পরিবেশগত পরিবর্তন, এটা সারা পৃথিবীরই সমস্যা, তাই বাহ্যিক। আইন শৃঙ্খলা রক্ষা, একদমই, একটি দেশের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তার উদাহরণ। আর কূটনৈতিক সম্পর্ক তো বিদেশি নীতির ক্ষেত্রে দেখা যায়। তাহলে উত্তর হবে অপশান বি। 18 নম্বর দাগের প্রশ্ন বলছে যে মানব নিরাপত্তার উপাদান সমূহের মধ্যে যেটি অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ মানব নিরাপত্তা কোনটি অন্তর্ভুক্ত নয়। দেখো, প্রথমে অর্থনৈতিক নিরাপত্তা মানব নিরাপত্তার অন্তর্ভুক্ত, খাদ্য নিরাপত্তা মানব নিরাপত্তার অন্তর্ভুক্ত, স্বাস্থ্য নিরাপত্তাও মানব নিরাপত্তার অন্তর্ভুক্ত, অর্থাৎ এখানে উত্তর হবে সি, আন্তর্জাতিক নিরাপত্তা অর্থাৎ আন্তর্জাতিক সহযোগিতা হলো মানব নিরাপত্তার অন্তর্ভুক্ত নয়। 19 নম্বর দাগের প্রশ্ন বলছে যে 9/11 সন্ত্রাসবাদী হামলা, এটি অত্যন্ত বিখ্যাত একটি ঘটনা, যেটি কোথায় হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ঘটেছিল। এই 9/11 সন্ত্রাসবাদী হামলাটির সঙ্গে কোন জঙ্গি গোষ্ঠীটি যুক্ত বা সন্ত্রাসবাদী সংগঠনটি যুক্ত, এই কি উত্তর হবে আল কায়দা। আর যদি হামাস বলে তাহলে মনে রাখবে প্যালেস্তাইনে হামাস রয়েছে, তালিবান আফগানিস্তানে রয়েছে, কিন্তু আল কায়দা হচ্ছে এই 9/11 সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত। এরপরে 20 নম্বর দাগের প্রশ্ন বলছে যে অভিপ্রায়নের প্রধান কারণ কি। অভিপ্রায়ন এর প্রধান কারণ হলো অর্থনৈতিক উন্নয়ন। 21 নম্বর দাগের প্রশ্ন, দরিদ্র প্রাকৃতিক নয়, এটি মানব সৃষ্ট, এটা বিখ্যাত উক্তি, কিন্তু এই উক্তিটি করেছেন কে। এই উক্তিটি করেছেন যে নেলসন ম্যান্ডেলা। ইনি বলেছিলেন যে দরিদ্রতা বা প্রভাটি এটা প্রাকৃতিক বা ন্যাচারাল নয়, এটা মানব কর্তৃক সৃষ্ট, অর্থাৎ মানুষই এটা সৃষ্টি করেছে। 22 নম্বর দাগের প্রশ্ন যে AIDS এডস দিবস পালন করা হয় কত তারিখে, এটির উত্তর হবে 1 ডিসেম্বর। এবং যদি এখানে বলতো যে হিউম্যান রাইটস ডে অর্থাৎ মানবাধিকার দিবস পালন করা হয় তাহলে 10 ডিসেম্বর হতো। আর বিশ্ব স্বাস্থ্য দিবস মনে রাখবে 7 এপ্রিল। এর সঙ্গে সঙ্গে এগুলো মনে রাখতে হবে। 23 নম্বর দাগের প্রশ্ন বলছে যে নিম্নলিখিত সম্মেলনগুলি কোন বিষয়কে ঘিরে অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এখানে অনেক সম্মেলন রয়েছে, যেমন প্রথমেই রয়েছে বসুন্ধরা সম্মেলন, তারপর রয়েছে গ্লাসগো সম্মেলন, রামসার সম্মেলন, বালি সম্মেলন, কোপেনহেগেন সম্মেলন এবং কানকুন সম্মেলন। এগুলি সবই পরিবেশগত সংক্রান্ত সম্মেলন, অর্থাৎ পরিবেশকে কেন্দ্র করে এই সম্মেলনগুলো হয়েছিল। পরিবেশগত
সম্মেলন হলো এই সবকটি সম্মেলন। এরপরে 24 নম্বর দাগের প্রশ্ন বলছে যে ভারত বিভাজনের জন্য মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় কত সালে, কত তারিখে? এখানে মাউন্ট ব্যাটেন যে পরিকল্পনাটি ছিল, ঘোষিত হয়েছিল, সেটি 3রা জুন অর্থাৎ 1947 সালে 3রা জুন এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয়েছিল যে ভারত বিভাজন করতে হবে, পাকিস্তান আলাদা হবে এবং ভারত আলাদা হবে। এরপরে 25 নম্বর দাগের প্রশ্ন বলছে যে পুনর্বাসনের যুগ বলতে যে সময়কালকে বোঝায় তা হলো, অর্থাৎ কোন সময়কালটাকে পুনর্বাসনের যুগ বলা হয়? পুনর্বাসনের যুগ বলা হয় 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। অর্থাৎ এই সময় দেশভাগের পর ভারত থেকে বিভিন্ন ব্যক্তি পাকিস্তানে গিয়েছিল এবং পাকিস্তান থেকে প্রচুর মানুষ ভারতে এসেছিল এবং সেই সমস্ত মানুষদের পুনর্বাসন দেওয়ার কাজ চলছিল এই সময়, তাই জন্য এটাকে পুনর্বাসনের যুগ বলা হয়। 26 নম্বর দাগের প্রশ্ন যে কাশ্মীরের রাজা হরি সিং তিনি ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন কত সালের কত তারিখে? এটির উত্তর হবে 1947 সালের 26শে অক্টোবর। এই তারিখে ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন কে? না কাশ্মীরের রাজা হরি সিং। 1947 সালের কত তারিখে? না 26শে অক্টোবর। 27 নম্বর দাগের প্রশ্ন। 27 নম্বর দাগের প্রশ্ন কি বলেছে? না 27 নম্বর দাগের প্রশ্ন বলছে যে মণিপুর সংযুক্তির সময়, অর্থাৎ মণিপুর যখন ভারতের সঙ্গে যুক্ত হয় সেই সময় মণিপুরের রাজা কে ছিলেন? সেই সময় মণিপুরের রাজা ছিলেন বোধচন্দ্র সিং। ঠিক যেমন কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং, তেমনি মণিপুরের রাজা ছিলেন কে? মহারাজা বোধচন্দ্র সিং। এরপর 28 নম্বর দাগের প্রশ্ন। 28 নম্বর দাগের প্রশ্ন বলছে যে 1956 খ্রিস্টাব্দের ভাষাগত পুনর্গঠন কোন কমিশনের সুপারিশে হয়েছিল? অর্থাৎ এখানে বলছে 1956 সালে একটা আইন পাস হয়েছিল যেটি ভাষা পুনর্গঠন আইন কমিশন পাস হয়েছিল এবং তার ভিত্তিতেই ভারতে রাজ্য গঠিত হয়েছিল ভাষার ভিত্তিতে। বলছে যে কোন কমিশনের সুপারিশে ভিত্তিতে হয়েছিল? এটির উত্তর হবে রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে এটি হয়েছিল। মনে রাখবে ধর কমিশন 1948 সালে তৈরি হয়েছিল এবং রাজ্য পুনর্গঠন কমিশন ফজল আলী কমিশন নামেও পরিচিত। এরপর আমরা 30 নম্বর দাগের প্রশ্নে যাব এবং 30 নম্বর দাগের প্রশ্ন বলছে যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কোনগুলো? এখানে অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে কোনটি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য? যেমন প্রথম রয়েছে যে সদস্যগণ অর্থাৎ রাজনৈতিক দলের সদস্যগণ সব সমমতাদর্শে বিশ্বাসী। একদম ঠিক, এটা ঠিক হবে। তারপরে বলছে কি না নির্বাচনে অংশগ্রহণ এবং জয়লাভের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা। একদম, রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভের মাধ্যমে ক্ষমতা দখলেরও চেষ্টা করে, এটাও ঠিক। অর্থাৎ 1, 2 ঠিক, এ বি ঠিক। নিজস্ব দলীয় পতাকা ও দলীয় প্রতীকের উপস্থিতি, অর্থাৎ এখানে উত্তর হবে সবকটিই ঠিক। অর্থাৎ যে কটি বৈশিষ্ট্য দেওয়া আছে সবগুলি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। এরপরে 31 নম্বর অর্থাৎ 31 নম্বর প্রশ্নটা হলো যে রাজনৈতিক দলের কাজ, অর্থাৎ রাজনৈতিক দলের কাজ কি? বিবৃতি দুটো দেওয়া হয়েছে, কোন বিবৃতি ঠিক সেখানে বলতে হবে। প্রথম বিবৃতিতে বলা হয়েছে রে সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা, অর্থাৎ রাজনৈতিক দলের কাজ হচ্ছে সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা, এটা একদমও ঠিক। সেকেন্ড অপশানে বলছে যে নির্বাচন পরিচালনা ও দলগুলিকে নির্বাচনী প্রতীক প্রদান করা। এটা একবারে ভুল, কারণ নির্বাচন পরিচালনা এবং দলগুলিকে নির্বাচনী প্রতীক প্রদান করা কাজ হচ্ছে নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলের নয়। অর্থাৎ প্রথমটা ঠিক, সেকেন্ডটা হচ্ছে ভুল। প্রথমটা ঠিক এবং সেকেন্ডটা হচ্ছে ভুল। উত্তর তাহলে কি হবে? না বিবৃতি 1 সত্য, 2 মিথ্যা, অর্থাৎ এর দাগে উত্তরটা ঠিক হবে। এরপরে 32 নম্বর দাগের প্রশ্ন বলছে যে নির্বাচন কমিশনের মতে ভারতে জাতীয় দল হওয়ার জন্য রাজনৈতিক দলকে অবশ্যই লোকসভা বা বিধানসভার সাধারণ নির্বাচনে যে কোনো 4 বা তার অধিক সংখ্যক রাজ্যে প্রদত্ত মোট বৈধ ভোট কত শতাংশ সংগ্রহ করতে হবে? অত্যন্ত সহজ উত্তর, যে জাতীয় দল হওয়ার জন্য একটি দলকে অবশ্যই 6% ভোট সংগ্রহ করতে হয় আর 4টি সিট জয়লাভ করতে হয়। এরপরে 33 নম্বর দাগের প্রশ্ন বলছে যে এখানে কিছু রাজনৈতিক দলের নাম দেওয়া আছে এবং সেই রাজনৈতিক দলগুলো সবই ধর্মভিত্তিক রাজনৈতিক দল। এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি ক্রমানুযায়ী সাজাতে বলেছে। তো প্রথমে এখানে দেখো যে দলগুলি রয়েছে, অপশান হবে এখানে বি অর্থাৎ শিবসেনা সবার আগে, তারপরে মুসলিম লীগ, তারপর অকালি দল এবং হিন্দু মহাসভা, এগুলো পরপর প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে 34 নম্বর দাগের প্রশ্ন বলছে যে ভারত বাংলাদেশ ছিটমহল হস্তান্তর সংক্রান্ত চুক্তি সম্পাদিত হয় কত সালে? ভারত এবং বাংলাদেশ ছিটমহল হস্তান্তর চুক্তি সম্পাদিত হয় 2015 সালে। 2015 সালে ছিটমহল চুক্তি সম্পাদিত হয়েছিল।